একটা ভুল রায়, এক টুকরো জমি আর এক কৃষকের নিঃশব্দ মৃত্যু। এরপর কেটে গেছে বহু বছর, কিন্তু মুছে যায়নি সেই কালো অধ্যায়। বহু বছর পর আবারও ফিরে এসেছে সর্বহারা এক অসহায় নারীর আর্তনাদ হয়ে। সেই আর্তনাদের সাথে জড়িয়ে পড়ে দুজন উকিলের জীবন, যাদের নাম এক হলেও পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের হাত ধরেই আদালতের অন্দরমহলে শুরু হয় ভিন্নভাবে এক নতুন লড়াই। এক পাশে টাকার দাপট, প্রভাবশালীদের ছায়া আর দুর্নীতির অন্ধকার। অন্য পাশে নিঃস্ব এক নারীর আর্তনাদ আর এক মৃত কৃষকের অসমাপ্ত গল্প। প্রশ্ন একটাই, কে জিতবে এই দ্বন্দ্বে? টাকা, ক্ষমতা আর মিথ্যের জাল, নাকি অশ্রু, রক্ত আর সত্যের অদম্য শক্তি? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি জলি এলএলবি 3 এর কথা, যার হাস্যরস একদিক থেকে আপনাকে খিলখিলিয়ে হাসাবে, অন্যদিকে হতদরিদ্রদের আর্তনাদ আপনার চোখ দিয়ে অশ্রু ঝরাবে। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ঘটনার শুরুটা হয় 2011 সালে। রাজস্থানের এক গ্রামের বৃদ্ধ কৃষক রাজারাম সোলাঙ্কি তার পুত্রবধূকে নিয়ে হাজির হয়েছে আদালতে। রাজারামের ওপর মামলা চলছে। রঘুনাথ নামের এক ব্যক্তি রাজারামের বিরুদ্ধে এই মামলা করেছে। রঘুনাথের দাবি, রাজারাম তার কাছ থেকে জমির উপর লোন নিয়েছে, কিন্তু লোনের টাকা কিংবা সুদ কিছুই পরিশোধ করতে পারছে না। আসলে এই রঘুনাথ মিথ্যে কেসে ফাঁসিয়েছে অসহায় রাজারামকে। সত্যিটা হচ্ছে, ইম্পেরিয়াল গ্রুপ নামের একটা কোম্পানি গ্রামে নিজেদের একটা প্রজেক্ট করার জন্য গ্রামের লোকেদের কাছ থেকে সমস্ত জমি জোরপূর্বক কিনে নিচ্ছে। কাউকে ভয় দেখিয়ে তো কাউকে টাকার লোভ দেখিয়ে জমিগুলো হাতিয়ে নিচ্ছে এই কোম্পানি। শুধুমাত্র রাজারাম তার পূর্বপুরুষদের সম্পত্তি অন্য কোনো মানুষের হাতে তুলে দিতে রাজি হয়নি। এই কারণেই তার নামে মিথ্যে মামলা সাজানো হয়েছে। রঘুনাথ বেশ কিছু নকল পেপার রেডি করে আদালতে প্রেজেন্ট করেছে। রাজারামের পুত্রবধূ আদালতে দাঁড়িয়ে বলে, রঘুনাথ মিথ্যে বলছে, এই সমস্ত কাগজ নকল। রাজারামের পুত্রবধূর কথা শুনে বিচারক ক্ষিপ্ত হয়ে বলে, এখন কি মহিলা মানুষের কথায় আমাকে বিচার করতে হবে নাকি? আদালত মহিলাদের স্থান নয়। বিচারক তাকে অপমান করে আদালত থেকে বের করে দেয়। এরপর সে রঘুনাথের ওই নকল কাগজের উপর ভিত্তি করেই রায় দেয়। রাজারামের সমস্ত জমির মালিকানা রঘুনাথকে দিয়ে দেয়। রাজারাম বিচারকের কাছে হাত জোর করে বলে, এই জমিটুকু ছাড়া আমার আর কিছুই নেই। আমার সাথে এমন অবিচার করবেন না। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, অন্তত তার প্রতি সম্মান রেখে আমার জমিটুকু ফেরত দিন। বিচারক বলে, আমার বিচার পছন্দ না হলে তুমি ম্যাজিস্ট্রেটের কাছে যাও, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে খুশি যাও, রায় একই থাকবে। রাজারাম এবং তার পুত্রবধূ হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। সবকিছু হারিয়ে রাজারাম এতটাই ভেঙে পড়েছিল যে ওই রাতেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। দিল্লির আদালতে একটা কেস চলছে। শশী নামের একটা ছেলে মেয়ে সেজে এক বৃদ্ধকে বিয়ে করেছে। শশীর মূল উদ্দেশ্য মৃত্যু পথযাত্রী বৃদ্ধের সম্পদ হাতিয়ে নেওয়া, কিন্তু বৃদ্ধ যখন শশীর আসল পরিচয় জানতে পারে, সে শশীর নামে মামলা করে দেয়। আর শশীর ব্যাপারে সবকিছু জেনে শুনেই শশীর কেস হাতে নিয়েছে অ্যাডভোকেট জগদীশ্বর জলি মিশ্রা। জলি মিশ্রাকে তো আমরা সবাই চিনি, ওই যে জলি নাম্বার 2, যাকে আমরা জলি এলএলবি 2-তে দেখেছিলাম, সেই। শশী একজন ফ্রড জেনেও জলি মিশ্রা এই কেসটা নিয়েছে, কারণ তার টাকা দরকার। কেস কি সেটা দেখার বিষয় নয়। যাই হোক, জলি মিশ্রা কোর্টে এন্ট্রি নেয় কোর্টের জানালা দিয়ে, কারণ দরজা দিয়ে আসতে গেলে কোর্টের সামনে থাকা ক্যান্টিনের মালিকের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ওদিকে আবার ক্যান্টিনে মিশ্রার 4 মাসের টাকা বাকি, তাই টাকা দেওয়ার ভয়ে মিশ্রা দরজার বদলে জানালার পথ বেছে নিয়েছে। কোর্টে মিশ্রা খুব চালাকি করে শশীর বেল করায়। বেল পাওয়া মাত্রই শশী ওয়াশরুমে গিয়ে নিজের গেটআপ চেঞ্জ করে নিজের আসল রূপে ফিরে আসে। আদালত প্রাঙ্গণ থেকে বের হতেই শশীর সঙ্গে দেখা হয়ে যায় আর এক অ্যাডভোকেট জগদীশ্বর জলি ত্যাগীর সঙ্গে, অর্থাৎ জলি নাম্বার 1 এর সাথে। এখানে আমরা জানতে পারি যে এই কেসটা হ্যান্ডেল করার কথা ছিল জলি ত্যাগীর, কিন্তু জলি মিশ্রা চালাকি করে একই নাম অর্থাৎ জলি নামের সুযোগ নিয়ে ত্যাগীর ক্লায়েন্টকে নিজের চেম্বারে নিয়ে গিয়ে ডিল করেছে। সহজ ভাষায় মিশ্রা ত্যাগীর ক্লায়েন্ট চুরি করেছে। আর এটা নতুন কিছু নয়, মিশ্রা এর আগেও অসংখ্যবার ত্যাগীর ক্লায়েন্ট চুরি করেছে। ত্যাগী যখন জানতে পারে মিশ্রা আবারও এই কাজ করেছে এবং শশীর কাছ থেকে পেমেন্টও নিয়েছে, সে রেগে যায় এবং রাগের মাথায় গিয়ে মিশ্রার চেম্বারে ঝামেলা শুরু করে। সে লাঠি নিয়ে আসে মিশ্রাকে মারার জন্য।
ত্যাগীকে ইগনোর করার জন্য মিশ্রা দরজা বন্ধ করে পুজো করতে শুরু করে। এখন পুজো করা অবস্থায় তো কাউকে আর মারধর করা যায় না, তাই ত্যাগী সিনিয়র অ্যাডভোকেটকে ডেকে নিয়ে আসে। সিনিয়র অ্যাডভোকেট মিশ্রাকে দরজা খুলতে বলে, কিন্তু মিশ্রা পুজো চালিয়েই যায়। তখন সিনিয়র অ্যাডভোকেট হুমকি দেয় যে এই মুহূর্তে না বেরোলে মিশ্রাকে সারা জীবনের জন্য কোর্ট থেকে সাসপেন্ড করা হবে। তখন মিশ্রা বেরিয়ে এসে বলে, কেন সাসপেন্ড করা হবে আমাকে? আমার নামও জলি, তাই ক্লায়েন্ট ভুল করে আমার কাছে চলে এসেছে। এটা কি আমার দোষ, নাকি আমার নাম জলি এটাই আমার দোষ? কারো যদি কোনো সমস্যা হয় সে নিজের নাম চেঞ্জ করুক। জলি ত্যাগী চিৎকার করে বলে, আমি কেন আমার নাম চেঞ্জ করব? আমি এই কোর্ট পাড়ার অরিজিনাল জলি, জলি নাম্বার 1। তখন মিশ্রা বলে, আমিও এই কোর্ট পাড়ার জলি নাম্বার 2। ত্যাগী বলে, তুই তো 2 নাম্বার লোক, ক্লায়েন্ট চোর কোথাকার। এই কথা বলাতে মিশ্রা কলার চেপে ধরে ত্যাগীর। বেঁধে যায় 2 জলির মধ্যে মারামারি। সিনিয়র অ্যাডভোকেট দুজনকে থামায় এবং এই ঝামেলার সমাধান করে দেয়। যেহেতু কেস ত্যাগীর ছিল, তাই সিনিয়র অ্যাডভোকেট মিশ্রাকে বলে পেমেন্টের অর্ধেক টাকা ত্যাগীকে দিয়ে দিতে। বাধ্য হয়ে মিশ্রা অর্ধেক টাকা দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই রাজস্থানের কিছু কৃষক দিল্লিতে এসে আন্দোলন করছে। কয়েক বছর আগে কোন এক প্রভাবশালী লোক তাদের প্রজেক্টের জন্য কৃষকদের সব জমি হাতিয়ে নিয়েছে। বিনিময়ে কৃষকদেরকে ন্যায্য মূল্য দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পায়নি তারা। তাই ন্যায় বিচারের আশায় দিল্লি পর্যন্ত চলে এসেছে কৃষকরা। দিল্লির একটা এনজিও তাদেরকে হেল্প করছে যাতে তারা তাদের ন্যায় বিচার পায়। এই এনজিওতেই কাজ করে ত্যাগীর স্ত্রী সন্ধ্যা। রাতের বেলায় ত্যাগী তার স্ত্রী আর সন্তানকে পিক করতে যায় এনজিওর অফিসে। তখন এনজিওর অফিসের সিনিয়র কর্মী লক্ষ্মী ত্যাগীকে বলে, এই কৃষকরা ন্যায় বিচারের আশায় 1000 কিলোমিটার পথ হেঁটে দিল্লি এসেছে। তুমি যদি ওদের জন্য কোর্টে একটা পিটিশন ফাইল করো, অনেক উপকার হতো ওদের। কিন্তু কৃষকরা 1000 কিলোমিটার পথ হেঁটে এসেছে শুনেই ত্যাগী এই কেসটা নিতে অসম্মতি জানায়। কারণ যারা গাড়ি ভাড়ার অভাবে এত দূর হেঁটে এসেছে, তারা যে উকিলের ফিস দিতে পারবে না এটা অনেকটাই নিশ্চিত। এদিকে মিশ্রার মতো ত্যাগীর কাছেও টাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই সে লক্ষ্মীকে বলে দেয়, আমার হাতে না এখন অনেক কাজ, আমার তো সময় হবে না। লক্ষ্মী বলে, এই অসহায় লোকগুলোর জন্য একটু সময় বের করো। 40 জন অসহায় মানুষের অনেক উপকার হবে। 40 জন অসহায় কৃষক যাদের হাতে কোনো টাকা পয়সা নেই। এই কথা শুনেই ত্যাগীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসে। সে সিদ্ধান্ত নেয় মিশ্রাকে এবার একটা উচিত শিক্ষা দেবে। তাই সে লক্ষ্মীকে বলে, ঠিক আছে, আপনাদের কথা তো আর ফেলতে পারি না, কাল সকাল 10টায় ওদেরকে আমার চেম্বারে পাঠিয়ে দেবেন। পরের দিন সকালে ত্যাগী ইচ্ছা করেই চেম্বারে দেরিতে যায়। কিন্তু ত্যাগীর প্ল্যান সম্পর্কে অজ্ঞাত মিশ্রা তো সকাল সকাল কোর্টে হাজির হয়ে যায়। কোর্টের সামনেই ত্যাগীর এতগুলো ক্লায়েন্ট দেখে স্বভাবতই মিশ্রার লোভ সামলাতে পারে না। সে 40 জন কৃষককে নিজের চেম্বারে নিয়ে যায়। কৃষকরা মিশ্রাকে নিজেদের সমস্যার কথা জানায় এবং একটা জয়েন্ট পিটিশন ফাইল করতে বলে। লোভী মিশ্রাও অধিক ফিসের লোভে বলে, আরে জয়েন্ট কেন, আমি সবার জন্য আলাদা আলাদা পিটিশনের ব্যবস্থা করছি। এরপর মিশ্রা তার অ্যাসিস্ট্যান্টকে বলে 40টা স্ট্যাম্প পেপার এবং কয়েকজন টাইপরাইটার নিয়ে চলে আসতে। অ্যাসিস্ট্যান্ট যত দ্রুত সম্ভব স্ট্যাম্প পেপার এবং টাইপরাইটার নিয়ে হাজির হয়। সবার নামে আলাদা আলাদা করে পিটিশন পেপার রেডি করা হয়। এরপর মিশ্রা কৃষকদেরকে বলে, কাল সকাল সকাল আমি সমস্ত পিটিশন কোর্টে ফাইল করে দেব। 3-4 মাসের মধ্যেই কোর্টের শুনানি শুরু হয়ে যাবে। আপনাদের হক আমি আদায় করেই ছাড়ব। এবার কৃষকদের নিশ্চিন্ত মনে বাড়ি ফেরার পালা। ঠিক সেই মুহূর্তে মিশ্রা বলে, বাড়ি যাওয়ার আগে কিছু ফিস দিয়ে যান। মিশ্রা জনপ্রতি 500 টাকা করে চায়। কৃষকরা অবাক হয়ে বলে, 500 টাকা থাকলে কি আর আমরা 1000 মাইল হেঁটে আসতাম? মিশ্রা হতবাক হয়ে বলে, কি বলছেন এসব? আপনাদের কাছে টাকা পয়সা নেই? স্ট্যাম্প পেপার আর রাইটারের খরচ তো আছেই, তার উপর আপনার এতক্ষণ ধরে যে চা নাস্তা খেয়েছেন, ফি না দিলে আমি সেগুলোর বিল কিভাবে দেব? কৃষকরা তখন যার যা সামর্থ্য সেই অনুযায়ী মিশ্রাকে জিনিসপত্র দিতে শুরু করে। কেউ 2-4 টাকা খুচরো পয়সা, কেউ বা গ্রাম থেকে নিয়ে আসা 2-একটা ফল, কেউ সবজি, আবার কেউ আধা খাওয়া আখ, কেউ কেউ তো নিজেদের ব্যবহার করা সাবানের টুকরো পর্যন্ত দিয়ে যায়। এসব দেখে মিশ্রা আর তার অ্যাসিস্ট্যান্ট পুরোই হতবাক। মিশ্রার তো রীতিমতো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। অন্যদিকে মিশ্রার বেহাল অবস্থার কথা চিন্তা করে আনন্দে নাচানাচি করতে শুরু করে ত্যাগী। ক্লায়েন্ট চুরির শখ একেবারে মিটিয়ে দিয়েছে এবার। ত্যাগী মিশ্রার চেম্বারে গিয়ে সচক্ষে তার অবস্থা দেখে কিছু কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে আসে। সেখান থেকে বের হতেই ত্যাগীর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে ত্যাগীর স্ত্রী সন্ধ্যা তার কাছে একজন ক্লায়েন্টকে পাঠিয়েছে। ক্লায়েন্টের দিকে তাকিয়েই ত্যাগীর কেস লড়ার ইচ্ছে একেবারে মিটে যায়।
প্রথম দর্শনেই সে বুঝে যায় বিনা পেমেন্টের ক্লায়েন্ট। তবে ক্লায়েন্ট তার সমস্ত সম্বল নিয়েই সেখানে হাজির হয়েছিল। কাঁধে একটা ব্যাগ, হাতের দড়ি বাঁধা দুটো ছাগল, এই হচ্ছে তার সম্পদ। ত্যাগে ক্লায়েন্টের কাছে গিয়ে কথা বলতে শুরু করে, তখন মহিলা তার পরিচয় দেয়। মহিলার নাম জানকী রাজারাম সোলাঙ্কি। রাজারাম নামের যে বৃদ্ধ কৃষক আত্মহত্যা করেছিল, জানকী তারই স্ত্রী। জানকীর কাছে সবকিছু ভালোভাবে না শুনেই ত্যাগী বলে, আপনি আসলে ভুল জায়গায় চলে এসেছেন। আপনি যে জলের কাছে এসেছেন সেই জলে আমি নই, আমি অন্য জলই। এই বলে ত্যাগী জানকীকেও মিশ্রার চেম্বারে পাঠিয়ে দেয়। জানকী মিশ্রার কাছে গেলে সেও বুঝে যায় এটা বিনা পেমেন্টের ক্লায়েন্ট, আর তাই ত্যাগী চালাকি করে তার কাছে পাঠিয়েছে। মিশ্রা জানকীকে নিজের পরিচয় দেয় এবং বলে, আপনাকে যে পাঠিয়েছে সে হচ্ছে জলি ত্যাগীর স্ত্রী। জলি ত্যাগীর স্ত্রী এনজিওতে কাজ করে। আমার স্ত্রী না, আমি অন্য জলি। মিশ্রা জানকীর কাছে হাত জোর করে বলে, দেখুন আমি গরিব উকিল, বিনা পয়সার কেস লড়তে পারবো না আমি। জানকী তখন আর কথা না বলে চুপচাপ বের হয়ে যায়। রাতের বেলায় ত্যাগী যখন বাড়ি ফিরে যায়, ত্যাগীর স্ত্রী সন্ধ্যা জানায় জানকীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এনজিওর অফিসেও সে যায়নি। ত্যাগী বলে হয়তো গ্রামে ফিরে গেছে। তখনই মুষলধারে বৃষ্টি নামে। ত্যাগী কাপড় তুলতে বাইরে বের হয়ে দেখে জানকী তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর একটু দূরেই মিশ্রা আনন্দে নাচানাচি করছে, কারণ বিনা পয়সার ক্লায়েন্ট জানকী এখন এত সহজে ত্যাগীর পিছন ছাড়বে না। সন্ধ্যা জানকীকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং ত্যাগীর ওপর রেগে গিয়ে বলে, তোমার লজ্জা করে না অসহায় লোকগুলোকে এভাবে হয়রানি করতে? গতকাল 40 জন কৃষককে ডেকে চালাকি করে মিশ্রার কাছে পাঠিয়ে দিয়েছ, আর আজ এই অসহায় মহিলাকে হয়রানি করালে। তুমি যদি জানকীর জীবনের গল্প একবার শুনতে তাহলে এমনটা কখনোই করতে পারতে না। ত্যাগী বলে, এই কারণেই আমি শুনিনি। আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য আমার টাকা ইনকাম করা প্রয়োজন। এভাবে ফ্রিতে কাজ করলে আমি আমার মেয়ের পড়াশোনার খরচটাও চালাতে পারবো না। কিন্তু সন্ধ্যা বলে, কারো উপকার করতে গিয়ে যদি একটু কম ইনকাম হয় তাতেও আমরা মরে যাব না, কিন্তু এই মহিলার হেল্প করতে না পারলে হয়তো সে মারা যাবে। সন্ধ্যা জানকীর জীবনের গল্প ত্যাগীকে জানায়। সব শুনে ত্যাগী কেসটা নিতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে ত্যাগী এই কেসের ব্যাপারে কথা বলার জন্য জজ সুন্দরলাল ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে যায়। সুন্দরলালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ওই যে সেই হেলথ কনসিয়াস টেডি বিয়ারটা। আরে হ্যাঁ, সেই জজ। এখন সে আগের থেকেও বেশি হেলথ কনসিয়াস। পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে ডেটিং অ্যাপেও নিজের আইডি খুলেছে। ত্যাগী ইচ্ছে মতো সুন্দরলালের প্রশংসা করে, যেন সুন্দরলাল তার কথাগুলো শুনে নেয়। এরপর আর একটু বেশি ভালো সাজতে গিয়ে বলে, আপনি একটু সাবধান থাকবেন। কিছু ফাজিল বুড়ো ডেটিং অ্যাপে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কেস খেয়েছে। তার এই ফাজিল বুড়ো কথাটা সুন্দরলালের ভীষণ প্রেস্টিজে লাগে, তাই সে ত্যাগের কথা না শুনেই তাকে তাড়িয়ে দেয়। এরপর কোর্টে জানকীর কেসের শুনানি শুরু হয়। সুন্দরলাল জানতে চায় জানকীর কেসের প্রতিপক্ষ উকিল কে। তার কথা শেষ হতে না হতেই মিশ্রা এসে হাজির হয়ে যায়। জানকীর প্রতিপক্ষ অর্থাৎ ইম্পেরিয়াল গ্রুপের হয়ে কেস লড়ছে সে। মিশ্রাকে দেখেই সুন্দরলাল ঘাবড়ে যায়, কারণ মিশ্রার সাথে তার অতীতের স্মৃতি খুব একটা আনন্দের ছিল না। অতীতে মিশ্রা কোর্টে কম হাঙ্গামা তো করেনি, তাই তাকে দেখা মাত্রই সুন্দরলালের বিপি বেড়ে যায়। সুন্দরলাল সৃষ্টিকর্তাকে ডেকে বলে, এই এক কেসে 2 জলই আমার জিন্দেগি বরবাদ করে দেবে। এই কথা বলেই সে কোর্টের শুনানি শুরু করার আগেই মুলতবি ঘোষণা করে পগার পার হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা ইম্পেরিয়াল গ্রুপের চেয়ারম্যান হরিভাই খেতানকে দেখতে পাই। এটা সেই কোম্পানি যারা নিজেদের প্রজেক্ট তৈরি করার জন্য রাজস্থানের গ্রামের লোকেদের জমি জোরপূর্বক দখল করেছে, যার জন্য রাজারাম আত্মহত্যা করেছে। এই কোম্পানির বিরুদ্ধেই মামলা করেছে রাজারামের স্ত্রী জানকী। কোম্পানির চেয়ারম্যান খেতান একটা সেমিনারে ইন্ডিয়ার দারিদ্রতা দূর করা নিয়ে স্পিচ দিচ্ছে। মানে গরিব অসহায়দের জমি জমা অবৈধভাবে ভোগ করে মানুষকে জ্ঞান দিচ্ছে কিভাবে দারিদ্রতা দূর করতে হয়। স্পিচ শেষ হতেই খেতানের অ্যাসিস্ট্যান্ট শ্রীবাস্তব এসে বলে, রাজারামের স্ত্রী কোর্টে পিটিশন ফাইল করেছে, তবে আপনি চিন্তা করবেন না, আমি একজন লোকাল উকিল হায়ার করেছি। নেক্সট হিয়ারিংয়েই সে পিটিশন খারিজ করে দেবে। খেতান বিরক্ত হয়ে বলে, তুমি কি পাগল নাকি? কিছুদিন পরেই আমার প্রজেক্টের উদ্বোধন হবে, আর এই সময় তুমি এমন একটা সিরিয়াস ব্যাপারে লোকাল উকিলের ভরসায় বসে আছো। শ্রীবাস্তব বলে, আপনার পার্সোনাল উকিল বিক্রমী আমাকে এটা করতে বলেছে। আমরা যদি বড় কোনো উকিল হায়ার করি তাহলে তো কেসটা মিডিয়ার নজরে পড়বে, তাই লোকাল উকিলই বেস্ট অপশন। ওদিকে 2 জলই কেসের ব্যাপারে কথা বলতে সুন্দরলালের অফিসে যায়। এই 2 জনের একজনকেও সুন্দর পছন্দ করে না,
কারণ জলি ত্যাগীর সাথে সুন্দরলালের যখন প্রথম দেখা হয়েছিল, ত্যাগী সুন্দরকে এতটাই স্ট্রেস দিয়েছিল যে সুন্দরলালের হার্ট অ্যাটাক হয়েছিল। তবে স্ত্রীর সেবায় সে সুস্থ হয়ে উঠেছে। আর তারপর আসে জলি মিশ্রা। মিশ্রা সুন্দরলালকে এতটা স্ট্রেস দিয়েছে যে সুন্দরলালের বদলে এবার তার স্ত্রীর হার্ট অ্যাটাক হয়ে সে বড় পারে চলে গেছে। আর এবার তো একসাথে দুইজনই তার জীবনে এসে পড়েছে, ঠিক যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর অফার। কে জানে এবার হয়তো সুন্দরলাল নিজেই পরপারে চলে যাবে। জীবনের ঝুঁকি এড়াতে সুন্দরলাল দুই জলেকে কোর্টের রুলস এবং রেগুলেশনস এর একটা লম্বা লিস্ট দিয়ে দেয়, যাতে এবার তারা দুজন অন্তত কোর্টরুমে কোনো ঝামেলা না করে। পরের দিন জানকীর কেসের হিয়ারিং শুরু হয়। 2011 সালে রাজস্থান কোর্ট জমির মালিকানা ইম্পেরিয়াল কোম্পানির লোক রঘুনাথের হাতে হ্যান্ডওভার করেছিল। সেই মিথ্যে কেসের জের ধরেই মিশ্রা কোর্টে বলে, লোনের টাকা এবং সুদ পরিশোধ করতে না পারায় এই জমি আদালত রঘুনাথের হাতে তুলে দিয়েছিল। পরবর্তীতে ইম্পেরিয়াল কোম্পানি রঘুনাথের কাছ থেকে এই জমি কিনে নিয়েছে। ত্যাগী বলে, এই সমস্ত কাগজ নকল, আর এই রঘুনাথও ইম্পেরিয়াল কোম্পানিরই লোক। তখন মিশ্রা বলে, ইম্পেরিয়াল কোম্পানি 4260 জন কৃষকের কাছ থেকে জমি কিনে নিয়েছে। কোনো কৃষকের কোনো রকম কমপ্লেন নেই, শুধুমাত্র জানকী নামের এই বৃদ্ধা মহিলা কমপ্লেন করেছে। আসলে সত্যিটা হচ্ছে এনজিও সংস্থা জানকীকে দিয়ে এসব করাচ্ছে। গরিব লোকদের ব্যবহার করে বড়লোক বিজনেসম্যানদের ব্ল্যাকমেল করাই হচ্ছে এসব এনজিওর কাজ। সুন্দরলালও তখন ভাবতে শুরু করে যে আর কোনো কৃষকের কমপ্লেন যেহেতু নেই, তাহলে হয়তো জানকী মিথ্যে কথা বলছে। এ কারণে সুন্দরলাল পিটিশন রিজেক্ট করে দেয়। ত্যাগী এর বিরোধিতা করলে মিশ্রা এবং ত্যাগীর মধ্যে ঝামেলা শুরু হয়। এসব দেখে সুন্দরলাল বিরক্ত হয়ে কোর্টরুম থেকে বেরিয়ে যায়। মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস এই দুই জলিকে সভ্য উকিল বানাতে পারবেন না। মিশ্রা কেসে জিতে যাওয়ায় শ্রীবাস্তব মিশ্রাকে খেতানের পার্টিতে নিয়ে যায়। মিশ্রা শ্রীবাস্তবকে রিকোয়েস্ট করে খেতানের সঙ্গে একটু দেখা করিয়ে দিতে। তখন শ্রীবাস্তব বলে, ওনার সাথে সামনাসামনি দেখা করতে আমার সময় লেগেছে 1 বছর, আর তুমি কিনা প্রথম দিনেই দেখা করতে চাও? নিজের লিমিটের মধ্যে থাকো। শ্রীবাস্তবের কথা শেষ হতে না হতেই খেতান মিশ্রার নাম ধরে ডাকে। মিশ্রা তো সেটা শুনে খুশিতে আকাশের চাঁদ পেয়ে যায়। এত বড় একজন বিজনেসম্যান তাকে চেনে। খেতান মিশ্রাকে বলে, আজ থেকে তুমি শুধু আমার জন্য কাজ করবে, আর কোনো কেস নেবে না। মিশ্রা তখন জিজ্ঞেস করে, বেতন কত দেবেন? খেতান বলে, 50,000। 50,000 শুনে মিশ্রার খুব একটা ভালো লাগে না। তবে যখন খেতান তাকে জানায় যে তাকে পার ডে 50,000 টাকা দেওয়া হবে, তখন তার অবস্থা খারাপ হয়ে যায়। মিশ্রা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে জিজ্ঞেস করে, আমাকে কি কাজ করতে হবে? খেতান বলে, আজকে যা করেছ তাই করবে, আমাকে এই ধরনের ছোটখাটো ঝামেলা থেকে বাঁচাবে। মিশ্রা তখন খুশি মনে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়িতে ঢুকতেই দেখে দরজার সামনে জানকী বসে আছে। মিশ্রা একটু অবাক হয়। মিশ্রার স্ত্রী পুষ্পা জানায় অনেকক্ষণ ধরেই জানকী চুপচাপ মিশ্রার জন্য সেখানে অপেক্ষা করছে। মিশ্রা জানকীকে বাড়ি ফিরে যেতে বললে জানকী বলে, বাড়িতে তো আমার কেউ নেই, সবাই মরে গেছে। এরপর সে মিশ্রা এবং পুষ্পাকে নিজের জীবনের গল্প শোনায়, কিভাবে আর কেন রাজারাম আত্মহত্যা করেছে আর তারপর কি কি ঘটেছে তার সব কিছু জানায়। সাথে এটাও জানায় যে রাজারামের মৃত্যুর কিছুদিন পর খেতান হেলিকপ্টার নিয়ে গ্রামে গিয়েছিল নিজের প্রজেক্টের স্থানে পুজো করতে। তখন জানকী এবং গ্রামের কিছু লোক খেতানের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছিল। রাজারামের মৃত্যুর জন্য দায়ী খেতানকে গ্রামবাসী সেখান থেকে চলে যেতে বলেছিল। সেই সময় অবশ্য খেতান রাজারামের মৃত্যুর বিষয়টা জানতো না, তাই সে তার লোকেদেরকে ডেকে জিজ্ঞেস করে রাজারাম কেন আত্মহত্যা করেছে। খেতানের লোকেরা বলে, রাজারাম একটা পার্সোনাল কারণে আত্মহত্যা করেছে, ওর তো নিজের বিধবা পুত্রবধূর সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেটা গ্রামে জানাজানি হওয়ার পর লজ্জায় আত্মহত্যা করেছে। এই কথা শুনে খেতান বলে, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য আর যাই করো না কেন, কোনো বাড়ির মেয়ে বউদের চরিত্র নিয়ে কথা বলবে না। আসল সত্যিটা জানার পর খেতান নিজেই জানকীর সাথে দেখা করতে যায়। ক্ষতিপূরণ হিসেবে খেতান জানকীর হাতে 10 লাখ টাকার চেক দেয়, কিন্তু জানকী তার মুখের সামনেই সেই চেক ছিঁড়ে টুকরো টুকরো করে বলে, আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার স্বামীর মৃত্যুকে অপমান করতে পারবো না। এরপর জানকীর পুত্রবধূ এগিয়ে এসে বলে, যদি ক্ষতিপূরণ দিতেই চান তাহলে আমাদের জমি ফিরিয়ে দিন। খেতান বলে, এই কথাটা যদি চেক ছিঁড়ে ফেলার আগে বলতে তাহলে হয়তো ভেবে দেখতাম, কিন্তু আমাকে অপমান করার পর এখন তোমাদেরকে শুধু এই জমি আর বাড়ি নয়, পুরো গ্রামটাই ছাড়তে হবে। এই কথা বলেই খেতান চলে যায়। ফিরে যাওয়ার সময় সাংবাদিকরা খেতানকে ঘিরে ধরে জিজ্ঞেস করে যে কেন রাজারামের স্ত্রী ওই চেকটা ছিঁড়ে ফেলেছে।
তাহলে কি সত্যি রাজারামের মৃত্যুর পেছনে খেতানের হাত আছে? খেতান এবার প্রতিশোধ নেওয়ার জন্য বলে দেয়, আমি তো শুনেছি রাজারামের সাথে তার পুত্রবধূর অবৈধ সম্পর্ক ছিল, তাই আমার পেছনে না লেগে আগে খোঁজ নিয়ে দেখুন রাজারাম আসলে কেন আত্মহত্যা করেছে, তারপর না হয় আমাকে প্রশ্ন করবেন। পরের দিন সমস্ত নিউজ পেপারে এই নিউজ ছাপানো হয়, আর সেই নিউজ দেখে রাজারামের পুত্রবধূ আত্মহত্যা করে। দুই জলের বিরুদ্ধে কেস লড়ার জন্য লন্ডন থেকে ফেমাস লয়ার বিক্রমকে ডেকে আনা হয়। বিক্রম খেতানকে বুঝিয়ে বলে যে সে যেহেতু ভুল করে স্টেটমেন্টটা দিয়েই ফেলেছে, তাই যেন মিডিয়ার সামনে কথা ঘুরিয়ে সবকিছু সেটেল করে নেয়। কিন্তু খেতান তাতে রাজি হয় না, কারণ এখন ব্যাপারটা শুধুমাত্র প্রপার্টি রিলেটেড নেই, এটা তার ইগোর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সে বিক্রমকে বলে দেয়, তুমি কোর্টের ঝামেলা সামলাও, বাকিটা আমি দেখে নেব। তার কথা মতো বিক্রম শ্রীবাস্তবকে এই কেসের সমস্ত ডিটেলস যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছে দিতে বলে। শ্রীবাস্তবও তার কথা মতো তাকে সমস্ত ডিটেলস দিয়ে দেয়। এদিকে আমাদের সুন্দরলাল সাহেব একটা সুন্দর লাল গোলাপের তোড়া নিয়ে হাজির হয়ে যায় থানায়। সেখানকার এসিপি চঞ্চলের সঙ্গে ডেটিং অ্যাপসে পরিচয় তার। এরপর থেকে সে চঞ্চলের ওপর এমন ফিদা হয়েছে যে সুযোগ পেলেই কোনো না কোনো বাহানায় থানায় চলে আসে। সেদিন সে গিয়েছিল তার জুতো হারিয়ে যাওয়ার কমপ্লেন লেখাতে। সেটা শুনে চঞ্চল একটু বিরক্ত হয়ে বলে, গতবার আপনি আপনার চশমা হারানোর কমপ্লেন লেখাতে এসেছিলেন, আর তার আগের বার গাড়ির ওয়াইপার চুরি যাওয়ার। আসলে আপনি চাচ্ছেনটা কি? তখন সুন্দরলাল একটু লজ্জা পেয়ে বলে, আসলে কিছুদিন পরেই তো ভ্যালেন্টাইন্স ডে, তাই আপনাকে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছি। কিন্তু চঞ্চল তাতে রাজি হয় না, কারণ তার সেদিন নাইট ডিউটি আছে। কিন্তু জজ সাহেবও নাছোড়বান্দা, সে বলে, ডিনারে কোনো সমস্যা থাকলে আমরা লাঞ্চে যেতে পারি। চঞ্চলেরও তাকে মনে মনে বেশ পছন্দ ছিল, যদিও 60 বছরের বৃদ্ধকে পছন্দ হওয়ার কি আছে সেটা আমি বুঝতে পারলাম না। তবে বর্তমানে তো বুড়োদেরই ট্রেন্ড চলছে, তাই না? সে যাই হোক, চঞ্চল তার সঙ্গে লাঞ্চে যেতে রাজি হয়ে যায়। পরদিন কোর্টে জলি মিশ্রা জানকীর কাছ থেকে তার নামের ওকালতনামা সই করানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জলি ত্যাগী সেখানে চলে আসে। সেদিন তাদের কেসের প্রথম হিয়ারিং ছিল, তাই কোর্টে তাদের কেসটা কে প্রেজেন্ট করবে এটা নিয়েও দুই জলির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কেউ কোনো রকম ছাড় দিতে রাজি নয়। একটা পর্যায়ে ত্যাগী মিশ্রাকে বলে, কেসের ইনফরমেশন এবং ফ্যাক্ট সম্পর্কে আমি তোমার থেকে বেশি ভালো জানি। সেটা শুনে মিশ্রা বলে, গতবারের কথা মনে আছে কিভাবে তোমাকে হারিয়ে দিয়েছিলাম? শুধুমাত্র ইনফরমেশনের বলে কেস জেতা যায় না, তাই আমার কথা মানো, আমাকে আর্গুমেন্ট করতে দাও। কিন্তু ত্যাগী তার কথা মানতে চায় না। সে উল্টো বলে, তুমি আগে আমার থেকে শিখে নাও, তারপর কোর্টে কেস লড়তে এসো। কথাটা শুনে মিশ্রার ভীষণ রাগ হয়। সে জেদের বসে ত্যাগীকেই কেসটা লড়তে দেয় এবং নিজে কোর্টরুমে গিয়ে চুপচাপ বসে তামাশা দেখতে থাকে। ওপেনিং স্টেটমেন্টে বিক্রম বলে, এই কেস নিয়ে কন্ট্রোভার্সির শেষ নেই। যে যেভাবে পারছে সেভাবে খেতান সাহেবকে ছোট করার চেষ্টা করছে, কিন্তু এত কিছুর পরেও বাদীর সংখ্যা কিন্তু বাড়েনি, সেই একজনই আছে। তখন ত্যাগী বলে ওঠে, জানকী আম্মা এখন আর একা নেই, তার সঙ্গে আরও 40 জন কৃষক আছে। এরপর একে একে 40 জন কৃষককে নিয়ে আসা হয় এবং তাদের ফাইল করা পিটিশনগুলো কোর্টের সামনে পেশ করা হয়। সেটা দেখে বিক্রম প্রথমে একটু টেনশনে পড়ে যায়, কিন্তু পরবর্তীতে পিটিশনগুলো পড়ে সে কোর্টকে জানায় যে এই কমপ্লেনগুলোর সাথে জানকীর কেসের কোনো কানেকশনই নেই, কারণ ওই 40 জন কৃষকের জমি 1 বছর আগেই দখল করে নেওয়া হয়েছে। এখন ওই লোকগুলোর যদি কমপ্লেন করারই থাকতো, তাহলে তারা 1 বছর আগে কেন করেনি? আর এখনো যদি তাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তো তাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে যাওয়া উচিত, কোর্টে আসার কথা তো নয়। সেটা শুনে ত্যাগী বলে ওঠে, 1 বছর আগে তারা সবাই ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছিল, কিন্তু তবুও ম্যাজিস্ট্রেট খেদানের কোম্পানিকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে ঘুষ নিয়েছে, আর বিক্রম সাহেব এখন কৃষকদেরকে সে ঘুষখোরদের কাছে যেতে বলছে। ব্যাপারটা কি হাস্যকর না? তখন একজন সরকারি অফিসারকে ঘুষখোর বলে অপমান করায় সুন্দরলাল ভীষণ রেগে যায়। এমনিতেও ত্যাগীর কাছে তার পয়েন্ট প্রমাণ করার মতো বিশেষ কোনো দলিল ছিল না, তার উপর আবার তার পিটিশনের মধ্যে এক গাদা বানান ভুল করে বসে আছে। এটা নিয়ে সুন্দরলাল যখন কোর্টের সবার সামনে ত্যাগীকে বকাঝকা করছিল, তখন বাকি সবার পাশাপাশি মিশ্রাও উচ্চস্বরে হাসতে শুরু করে, আর তার হাসি দেখে ত্যাগীর পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে থাকে। তো হিসাব অনুযায়ী কেসটা বিক্রমদের ফেভারে যাওয়ার কথা, তবুও সুন্দরলাল জোর করে কেসের ফাইনাল হিয়ারিং এর জন্য পরবর্তী ডেট দিয়ে দেয়। বিক্রম সেটা কোনো মতেই মানতে চাচ্ছিল না।
কারণ যত দিন যাবে ততই তো ব্যাপারটা ঘোলাটে হতে থাকবে। তবুও সুন্দরলাল তার কথায় অটল থাকে। সেদিন কোর্ট শেষে সুন্দরলাল রুমে গেলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, স্যার, আর্গুমেন্ট শেষ হওয়ার পরেও আপনি কেন ফাইনাল জাজমেন্ট দিলেন না? আপনি কি জলিদেরকে আর একটা সুযোগ দিতে যাচ্ছেন? তখন সুন্দরলাল তাকে বলে, জলিরা বোকা হতে পারে, একটুও কম শিক্ষিতও বটে, কিন্তু তারা যথেষ্ট সৎ। এই কারণেই আমি তাদের একটা সুযোগ দিয়েছি। দেখা যাক তারা এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা। কিন্তু তার দেওয়ার সুযোগ কাজে লাগানোর বদলে দুই জলই কোর্টে হাসাহাসির বিষয় নিয়ে তুমুল লড়াই শুরু করে দেয়। দুজনকে দেখেই বোঝা যাচ্ছিল এরা একজন আর একজনের নাক না ফাটিয়ে শান্ত হবে না। তবে সৌভাগ্যবশত বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই সুন্দরলাল সেখানে চলে আসে আর তাকে দেখে দুই জলই থেমে যায়। ওদিকে অভিকবাবু তো বিক্রমের প্রশংসায় পঞ্চমুখ। প্রথম দিনেই বিক্রম তার কারিশমা দেখিয়ে কেসটা ক্লোজ করার পর্যায়ে নিয়ে চলে এসেছে। সেই সাথে তাদের প্রজেক্টের জন্য টার্গেট করা প্রত্যেকটা এরিয়াও তাদের হাতের মুঠোয় চলে এসেছে, শুধু জানকীদের এরিয়াটা বাদে। কিন্তু খেতান এত কিছুতেও সন্তুষ্ট হতে পারছিল না। যে করেই হোক তাকে সবার আগে জানকীদের এরিয়াটাই পেতে হবে। তখন অভিক তাকে বোঝানোর চেষ্টা করে যে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করাটা ভালো হবে, কিন্তু খেতান তার কথা মানতে চায় না। কারণ এই মুহূর্তে জানকীর দুই উকিল একজন আর একজনের সাথে লড়াই করে মরছে। তাদের কেসটাও দুর্বল হয়ে গেছে। এর থেকে ভালো সুযোগ হয়তো তারা আর কখনোই পাবে না। তাই এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সে অভিককে দিয়ে গ্রাম খালি করানোর অর্ডার পাশ করিয়ে নেয়। ওদিকে দুই জলই তাদের ওয়াইফদের কাছে নিজেদের এমন ছেলে মানুষের জন্য বকা শুনছিল। তারা তাদের স্বামীদেরকে বোঝায় যে এভাবে নিজেদের মধ্যে লড়াই করতে থাকলে তারা কখনোই কেসটা জিততে পারবে না। আর তাদের ব্যক্তিগত আক্রোশের কারণে যদি জানকী এই কেসটা হেরে যায় তাহলে হয়তো তারা কখনোই নিজেদেরকে ক্ষমা করতে পারবে না। ওয়াইফদের কথা মতো তারা নিজেদের ঝগড়া মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন আবার ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই তারা এক ঢিলে দুই পাখি মারার জন্য তাদের ওয়াইফদেরকে নিয়ে একটা 5 স্টার হোটেলে লাঞ্চ করতে যায়। এতে তাদের ভ্যালেন্টাইন্স ডে এবং তাদের নতুন বন্ধুত্ব দুটোই সেলিব্রেট করা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় সেখানে গিয়ে তারা একটা টেবিলও খালি পায় না। আসলে তারা ইচ্ছে করেই আগে থেকে কোনো টেবিল বুকিং করেনি, যাতে সময় মতো টেবিল না পাওয়ার বাহানায় তারা ইচ্ছে করে সেখান থেকে বেরিয়ে অন্য কোনো ছোটখাটো রেস্টুরেন্টে সেলিব্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারে। কিন্তু বেচারাদের ভাগ্যটা না খুব খারাপ। তাদের ওয়াইফ তাদের থেকেও বেশি শেয়ানা। তারা তাদের স্বামীদের চালাকি বুঝতে পেরে জেদ ধরে বসে যে তারা ওই হোটেলেই লাঞ্চ করবে। এতে দুই জলই খুব টেনশনে পড়ে যায়। তারা ভেবে পাচ্ছিল না কিভাবে সবকিছু ম্যানেজ করবে। এমন সময় তাদের চোখ পড়ে সুন্দরলালের দিকে, যে কিনা তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে ওই হোটেলেই এসেছিল। কিন্তু তাদের সেলিব্রেশনের মধ্যেই দুই জলই তাদের লম্বা নাক নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের কাছে যেহেতু কোনো টেবিল ছিল না, তাই তারা সুন্দরলালদের সঙ্গে জয়েন করতে চায়। সুন্দরলাল তাদের রাজি না হলেও জলিদের রিকোয়েস্টে চঞ্চল রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে এক জায়গায় বসে পেট মন ভরে খাওয়া দাওয়া করে। এরই মাঝে হঠাৎ চঞ্চলের মুখে খাবার লেগে থাকতে দেখে মিশরা সেটা পরিষ্কার করে দেয়। আর তার এমন কাজ দেখে তার ওয়াইফ ক্ষেপে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মিশরাও তার রাগ ভাঙানোর জন্য তার পেছন পেছন দৌড় দেয়। আর তাদেরকে সামলানোর জন্য ত্যাগী এবং সন্ধ্যাও সেখান থেকে খাবার ফেলে উঠে চলে যায়। এরই মাঝে ওয়েটার বিল নিয়ে সুন্দরের কাছে আসে। বিলের অ্যামাউন্ট দেখে বেচারার তো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। সে বুঝে উঠতে পারছিল না দুইজন মানুষের বিল 27,000 টাকা কিভাবে আসে। তবে চঞ্চল আসল কাহিনীটা বুঝে গিয়েছিল। সে সুন্দরকে বলে, তোমার উকিলরা তোমাকেই বোকা বানিয়ে চলে গেছে। সুন্দরলাল প্রথমে তার কথা বিশ্বাস করে না, তবে সে যখন বাইরে এসে দেখে জলিরা সবাই হাসাহাসি করছে তখন সে বুঝে যায় চঞ্চলের কথাই ঠিক। কি আর করা, জজ মানুষ, গরিব উকিলদের কাছে তো আর টাকা চাওয়া যায় না। তাই নিজের সম্মানের খাতিরে সে পুরো বিলটাই পে করে দেয়। পরদিন জলিরা গ্রামবাসীর উচ্ছেদের ওই নোটিশ পেয়ে ভীষণ টেনশনে পড়ে যায়। তারা তৎক্ষণাৎ গিয়ে গ্রামের লোকেদেরকে সামলানোর চেষ্টা করতে থাকে। এরই মাঝে অভিক পুলিশ ফোর্স এবং গোটা কয়েক ক্রেন নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদেরকে দেখে গ্রামের লোকেরা রেগে গেলে জলিরা দুজন তাদেরকে বোঝায় যে ওই লোকগুলো তাদেরকে খেপানোর জন্যই এইসব করছে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন গ্রামের লোকেদেরকে শান্ত থাকতে হবে। তাদের কথা মতো গ্রামের লোকেরা শান্ত হয়ে যায়। কিন্তু খেদান যে অন্যরকম প্ল্যানিং করে বসেছিল সেটা কারো জানা ছিল না। সে সবার আড়ালে তার আরেকজন বিশ্বস্ত লোককে দিয়ে একজন স্নাইপারকে গ্রামে পাঠিয়ে দেয়। সে আড়াল থেকে ত্যাগীর ওপর টার্গেট করে তাদের বসের মাধ্যমে খেতানের কাছ থেকে পারমিশন চায়।
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পারমিশন পাওয়া মাত্রই লোকটা ত্যাগের বদলে অভিকের গায়ে গুলি করে দেয়। আর তার সাথে সাথেই শুরু হয় বিরাট দাঙ্গা। পুলিশ মনে করে নিশ্চয়ই গ্রামের লোকেদের কেউই গুলিটা চালিয়েছে। সেই কারণে তারা গ্রামের লোকেদেরকে উত্তম মাধ্যম পেটাতে শুরু করে। তাদের ঘর বাড়ি ভেঙে চুরে চুরমার করে দেয়। পুরো গ্রামটা একেবারে তছনছ করে দিতে শুরু করে। এরই মাঝে হঠাৎ মিশ্রার চোখ পড়ে ওই স্নাইপারের দিকে। সে ওই লোকটাকে ধরার জন্য তার পেছন পেছন ছুটতে শুরু করে। লোকটাও তার হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একেবারে রাস্তার মাঝখানে চলে যায়। আর তখনই একটা গাড়ির সাথে ভয়ানক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। মিশ্রা তখন হতাশ হয়ে গ্রামে ফিরে দেখে ততক্ষণে খেতানের লোকেরা পুরো গ্রামটাই ধ্বংস করে দিয়েছে। আর এসব আটকাতে গিয়ে ত্যাগী ভীষণ আহত হয়ে পড়েছে। মিশ্রা তৎক্ষণাৎ ত্যাগীকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আর সেই সাথে অ্যাম্বুলেন্সকে ফোন করে গ্রাম থেকে জীবিত মানুষদেরকে উদ্ধার করার ব্যবস্থাও করে দেয়। ত্যাগী এবং গ্রামবাসীর এমন করুণ অবস্থা দেখে মিশ্রা বেচারা কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার 2 দিন পর কেসের ফাইনাল হিয়ারিং এর ডেট ছিল। তবে হিয়ারিং শুরু হওয়ার আগে সুন্দর তার ডেস্কে 2টো ক্যামেরা বসায়। এটা দেখে উকিলরা অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় কেসের ডিটেলস রেকর্ড করার জন্য সে ক্যামেরাগুলো লাগাচ্ছে। কিন্তু সত্যিটা তো জানা যায় তার কিছুক্ষণ পর, যখন সে সবার আড়ালে চঞ্চলকে ফোন করে বলে, আমি আজকে ইন্টারনেটে লাইভ আসবো, দেখতে ভুলবে না যেন। অর্থাৎ সে তার বিচার বুদ্ধি দিয়ে চঞ্চলকে ইমপ্রেস করার জন্যই ক্যামেরাগুলো লাগিয়েছিল। তো এরপর কোর্টের কার্যক্রম শুরু হয়। তখন জানা যায় গ্রামের ওই দুর্ঘটনার কারণে কোর্ট কেসটা ক্লোজ করার বদলে সেটা পুনরায় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। তো সেই আলোচনা যাতে সঠিক এবং সুষ্ঠু তথ্যের মাধ্যমে হতে পারে সেজন্য বিক্রম একজন এক্সপার্ট রিসার্চারকে কাঠগড়ায় ডাকে, যে কিনা কিছুদিন আগেই বিকানেরের এগ্রিকালচারের উপর রিসার্চ করে একটা রিপোর্ট তৈরি করেছে। বিক্রম সেই রিপোর্টটাও কোর্টের সামনে পেশ করে। কিন্তু সেটা দেখে কেন যেন মিশ্রার মনে একটু খটকা লাগে। সে তৎক্ষণাৎ মোবাইলটা বের করে কিছু একটা সার্চ করতে শুরু করে। ওদিকে বিক্রম তার জিজ্ঞাসাবাদ কন্টিনিউ করতে থাকে। তার প্রশ্নের উত্তরে রিসার্চার জানায় যে সে বিকানেরের একটা রিসার্চ করতে গিয়ে জানতে পেরেছে সেখানকার বেশিরভাগ কৃষকই এখনো গতানুগতিক পদ্ধতিতে চাষাবাদ করছে, যার কারণে তাদের ফলন কম হচ্ছে এবং আয় রোজগারও কম হচ্ছে। তাই বিকানেরে যদি কোনো ডেভেলপমেন্ট না হয়, অর্থাৎ কোনো ইন্ডাস্ট্রি অথবা কর্মক্ষেত্র তৈরি না হয়, তাহলে সেখানকার কৃষকরাও একটা সময় অভাবের তাড়নায় সুইসাইড করতে বাধ্য হবে। আর এমন একটা অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য খেদানের বিকানের টু বস্টন প্রজেক্ট খুবই ভালো একটা উদ্যোগ। এরপর বিক্রম সেদিনকার রেসিং জোনে ঘটে যাওয়া ঘটনার ছবি দেখিয়ে কোর্টকে বলে, একদিকে আধুনিক ভারত রেসিং কারের গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে কিছু ব্যাকডেটেড চিন্তাধারার কচ্ছপরূপী মানুষেরা আজও উটের পিঠে চড়ে তাদেরকে বাধা দিয়ে যাচ্ছে। তারা আজও নিজেদেরকে ছোট আর দুর্বল বলে মনে করে। তারা আধুনিক জগতের সাথে তাল মিলিয়ে চলতে ভয় পায়। সেই সাথে সে আরও বলে যে আমাদের দেশে মানুষ উন্নতি নিয়ে এতটা নেতিবাচক চিন্তা কেন পোষণ করে? শপিং করার জন্য কেন আমাদেরকে দুবাই যেতে হবে? এখানেই আমরা দুবাইয়ের মতো শপিং মল কেন পেতে পারি না? লাস ভেগাসের মতো ক্যাসিনোর এক্সপেরিয়েন্স কেন ভারতে হতে পারে না? বাইরের দেশে যখন এত বড় বড় কার রেসিং জোন থাকতে পারে, তাহলে আমাদের দেশে কেন নয়? ভারতের বেশিরভাগ মানুষের কাছে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার মতো যথেষ্ট টাকা আছে, কিন্তু তারা সেই সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বাইরের দেশটাকে প্রেফার করে। এতে করে আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। তাতে ক্ষতিটা কাদের হচ্ছে? অবশ্যই দেশের। তাই দেশকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য বেশি বেশি করে ইন্ডাস্ট্রি এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। আর সেটা করতে গেলে কিছুটা ত্যাগ তো স্বীকার করতেই হবে, এটাই তো নিয়ম। তাহলে এখানে খেটান সাহেবের দোষটা কোথায়? সে তো একটা অজপাড়া গায়ে নিজের কষ্ট করে রোজগার করা 1500 কোটি টাকা ইনভেস্ট করে দেশের উন্নয়নে অংশ নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার পরিবর্তে সে কি পেল? শুধু অপমান, লাঞ্ছনা আর মিথ্যে অপবাদ। কিন্তু এত কিছু সহ্য করেও সে চুপচাপ কোর্টে বসে আছে, কারণ আমার ক্লায়েন্ট আইনকে সম্মান করতে জানে। তাছাড়া আমাদের দেশের কৃষকদের অবস্থা এতটাও শোচনীয় নয় যতটা দেখানো হয়। 1975 সালে ফসলের এককের দাম 75 টাকা ছিল, যেটা এখন বেড়ে গিয়ে 1525 টাকায় দাঁড়িয়েছে, যা কিনা আগের তুলনায় প্রায় 20 গুণের সমান। তাহলে কৃষকরা গরিব হলো কি করে? তারা তো চাইলেই 5 স্টার হোটেলে খাবার খেতে পারে, আরাম আয়েশের জীবনও কাটাতে পারে। কিন্তু তারা কি করে? তারা বিদেশি অর্গানাইজেশনগুলো থেকে সিম্প্যাথি এবং ডোনেশন পাওয়ার জন্য গরিব হওয়ার নাটক করে। আর এই নাটকটাই আমার ক্লায়েন্ট মেনে নিতে পারেনি।
সে তার দেশটাকেও উন্নত দেশের তালিকায় তুলতে চেয়েছিল। আর তাই এই প্রজেক্টটা যদি বন্ধ হয় তাহলে খেদান সাহেবের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে এই দেশের। কারণ এই প্রজেক্ট বন্ধ হলে আগামীতে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই অজপাড়া গায়ে গিয়ে ইন্ডাস্ট্রি খোলার কথা মাথায় আনবে না, তারা ভয় পাবে। তার কথাগুলো শুনে কোর্টে থাকা সবাই ইমপ্রেস হয়ে হাততালি দিতে শুরু করে। জজও তখন আর কিছু বলার সুযোগ পায় না, কারণ বিক্রমের প্রত্যেকটা কথাই যুক্তিযুক্ত ছিল। মিশরা শুরু থেকে এই পর্যন্ত একটা কথাও বলেনি, চুপচাপ সবকিছুই দেখে যাচ্ছিল। বিক্রমের কথা শেষ হলে সে ওই রিসার্চারকে আরেকবার জিজ্ঞাসাবাদের জন্য কাঠগড়ায় ডাকে। এরপর তাকে জিজ্ঞেস করে যে তার রিসার্চগুলো ওই জায়গাতেই কেন হয় যেখানে খেতান তার ইন্ডাস্ট্রি করার কথা ভাবছে। রিসার্চার এই কথাগুলো অস্বীকার করার চেষ্টা করলে মিশরা ওই রিসার্চারের রিপোর্ট থেকে তার সত্যিটা বের করে সবার সামনে ফাঁস করে দেয়। সে কোর্টকে বলে এই লোকটা শুধুমাত্র নামে রিসার্চার, কিন্তু কাজে কর্মে সে হলো খেদানের দালাল। এমন একটা কথা বলাতে সুন্দর সহ সবাই খুব রেগে যায়, কিন্তু মিশরা সেসবে একটুও পাত্তা দেয় না। রিপোর্টটা দেখিয়ে সে কোর্টকে বলে এটা কোনো এগ্রিকালচারাল রিসার্চের রিপোর্ট নয়, এটা মূলত ওইসব এলাকার গ্রামবাসীদের রিপোর্ট। তাদের পারিবারিক অবস্থা কেমন, তাদের পরিবারে কি কি সমস্যা চলছে এবং তাদের দুর্বল জায়গা কোনটা, এই সব কিছুর রিপোর্ট তৈরি করে তারপর সে অনুযায়ী প্ল্যান বানানো হয় যে কাকে কোনভাবে ব্ল্যাকমেল করলে তার কাছ থেকে জায়গা জমি হাতিয়ে নেওয়া যাবে। গরিব কৃষকেরা কখনো সামান্য টাকার লোভে, আবার কখনো প্রাণের দায়ে বাধ্য হয়ে তাদের কথা মেনে নেয়। বিক্রম সাহেবের কথা অনুযায়ী 1975 সাল থেকে শুরু করে এই পর্যন্ত ফসলের দাম 20 গুণ বেড়েছে, আর তাই কৃষকদের লাক্সারিয়াস লাইফ লিড করা উচিত। কিন্তু সেই সাথে যে অন্য খরচ এবং অন্যান্য দ্রব্যমূল্যের দাম 100 থেকে 150 গুণ বেড়েছে, সেদিকে কারো খেয়াল নেই। তার কথা শুনে সবাই একেবারে চুপ হয়ে যায়। এরপর মিশরা কোর্টের সামনে এটাও প্রমাণ করে দেয় যে খেদানের ওই 1500 কোটি টাকা সে ঠিক কতটা কষ্ট করে আয় করেছে। মিশরা সম্পূর্ণ ডকুমেন্ট সহ কোর্টের সামনে প্রমাণ করে দেয় যে এই সম্পূর্ণ টাকাটাই খেদান সরকারি ব্যাংক থেকে লোন নিয়েছে। আর এই ধরনের ব্যাংকগুলোতে কারা টাকা রাখে? নিশ্চয়ই এমন কৃষক এবং স্বল্প আয়ের মানুষেরা। তাহলে যে মানুষগুলোর টাকা দিয়ে খেদানের মতো মানুষরা এত ফুটানি দেখায়, তাদেরকেই আবার স্বার্থ শেষ হলে ছোট করে কেন? অবশ্য এখানে বিষয়টা শুধুমাত্র লাভ আর লসের নয়, এখানে বিষয়টা হচ্ছে ইগোর। খেদান সাহেব আসলে এটা মেনে নিতে পারেনি যে এক গরিব কৃষকের বিধবা বউ তারই দেওয়া চেক তার মুখের ওপর ছিঁড়ে ফেলে দেবে, আর সেই ইগোটা স্যাটিসফাই করার জন্যই তার এত আয়োজন। তার এসব কথা শুনে বিক্রম আর কিছুই বলার সুযোগ পায় না। এরপর মিশরা খেদানকে গিয়ে বলে আপনি তো কৃষকদের সহযোগিতা চাচ্ছেন, তাই তো? আমি সেটার ব্যবস্থা করে দিতে পারি। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মিশরা বলে আমি কোনো মজা করছি না, সত্যি বলছি। ওই গ্রামের যত কৃষক আছে সবাই আপনাকে সাহায্য করবে এবং হাসি মুখে একেবারে ফ্রিতে আপনাকে জমি লিখে দেবে, কিন্তু তার পরিবর্তে তাদেরকে আপনার কোম্পানির শেয়ার হোল্ডার বানাতে হবে। আপনি রাজি? কথাটা শুনে খেদানের মুখ একেবারে বাংলার পাঁচ হয়ে যায়। এরই মাঝে মিশরার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে তাদের এই কেসের একজন সাক্ষী পাওয়া গেছে। কথাটা শুনে সবাই আবারও অবাক হয়, আর বিক্রমরা পড়ে যায় টেনশনে যে এই কেসের আবার সাক্ষী কোথা থেকে এলো। তারা সাক্ষীকে কোর্টে আনা থেকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সুন্দরলাল তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে মিশরাকে সাক্ষী পেশ করতে বলে। তখন মিশরা তাকে জানায় যে তার সাক্ষী রাস্তায় আছে, আসতে আর 10 মিনিট সময় লাগবে। সেটা শুনে সুন্দর রেগে গিয়ে বলে আমার হাতে এত সময় নেই, তুমি এক্ষুনি সাক্ষী পেশ করো, না হলে কিন্তু আমি ফাইনাল ডিসিশন জানিয়ে দিচ্ছি। মিশরা তখন আর কোনো উপায় না পেয়ে ওয়াশরুমে যাওয়ার বাহানা বানাতে শুরু করে। সুন্দরলালও চাচ্ছিল যেভাবেই হোক সময়টা পার করে মিশরা যেন তার সাক্ষীকে পেশ করতে পারে, তাই সেও মিশরাকে ওয়াশরুমে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কিন্তু সেটা শুনে খেদান এবার আর চুপ করে থাকতে পারে না। সে চিৎকার করে বলে ওঠে এটা কি কোর্টরুম নাকি পাবলিক টয়লেট? সুন্দরলাল তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু খেদান তার কোনো কথায় পাত্তা দেয় না, বরং তাকে বলে ওঠে ওই 2 টাকার উকিলের জন্য আমি অপেক্ষা করে থাকবো নাকি? এই তুমি, তোমাদের মতো অকর্মার ঢেকি বিচারকদের জন্যই আমাদের আইন ব্যবস্থার আজ এই অবস্থা। এই কথা শুনে সুন্দরলাল ভীষণ ক্ষেপে যায় এবং সে রাগ করে সবাইকে 10 মিনিটের ব্রেক দিয়ে দেয়, শুধু খেদান ছাড়া। আর তাকে ওয়ার্নিং দেয় যে আগামী 10 মিনিটের মধ্যে যদি তার মুখ থেকে আর একটা কথাও বের হয় তাহলে আদালতের অবমাননার অপরাধে তার উপর অ্যাকশন নেওয়া হবে। খেদানের তখন আর চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনোই উপায় ছিল না। তাকে পুলিশ পাহারায় বসিয়ে রেখে সবাই বাইরে চলে যায়।
10 মিনিট পার হওয়ার আগেই ত্যাগী তার সাক্ষীকে নিয়ে কোর্টে পৌঁছে যায়। তাদের সেই সাক্ষী আর কেউ নয়, বরং অভিক নিজেই ছিল। সে মুমূর্ষু অবস্থায় কৃষকদের পক্ষে সাক্ষী দিতে চলে এসেছিল, কারণ সে বুঝে গিয়েছিল কাজ শেষ হয়ে গেলে খেদানের তাকে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও সময় লাগবে না। সে কোর্টের সামনে খেদানের সমস্ত রহস্য ফাঁস করে দেয়, জানিয়ে দেয় যে তার উপর খেদানের লোকেরাই গুলি চালিয়েছিল এবং এর পেছনে কার হাত আছে সেটাও বলে দেয়। আর সবশেষে এটাও স্বীকার করে নেয় যে সে খেদানের কাছ থেকে ঘুষ নিয়ে গ্রামবাসীদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল। তার মুখ থেকে সবকিছু শোনার পর সুন্দরলাল বিক্রমকে জিজ্ঞেস করে তার এই ব্যাপারে কিছু বলার আছে কিনা। দুর্ভাগ্যবশত বিক্রমের এই ব্যাপারে কিছুই বলার ছিল না, তাই সে নিজের হার স্বীকার করে নেয়। এরপর যখন ক্লোজিং স্টেটমেন্টের সময় আসে তখন মিশ্রা নিজের কোটটা ত্যাগীকে পরিয়ে দেয় এবং তাকে ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলে। ত্যাগী সেটা দেখে ভীষণ খুশি হয়। এরপর সে বলে, আমি কোর্টে আসার পথে ইন্টারনেটে কেসের লাইভ দেখছিলাম। আমি বিক্রমের কথার সাথে একেবারেই সহমত। আসলেই দেশের উন্নতির জন্য কিছুটা স্যাক্রিফাইস করতেই হয়। এরপর সে সরকারের একটা প্রজেক্টের ব্যাপারে কোর্টকে জানায়, যেটা কমপ্লিট করার জন্য তাদের 3টে বাড়ির যে কোনো একটা দখল করতে হবে। মজার ব্যাপার হলো ওই 3টা বাড়ির মধ্যে একটা ছিল খেদানের, একটা ছিল বিক্রমের ফার্ম হাউস, আর তৃতীয়টা ছিল সুন্দরলালের নিজের। ত্যাগী একে একে সবার কাছে রিকোয়েস্ট করতে থাকে দেশের উন্নতির স্বার্থে তাদের বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য। তার পরিবর্তে সরকার থেকে তারা তাদের বাড়ির জন্য দ্বিগুণ, এমনকি কখনো 3 গুণ টাকাও পেতে পারে। কিন্তু তারপরেও কেউ নিজের সম্পত্তি ছাড়তে রাজি হয় না। ত্যাগী তখন সুন্দরলালকে এর কারণ জিজ্ঞেস করলে সুন্দরলাল বলে, এটা আমার বাড়ি, আমি বিক্রি করব কি করব না সেটা একান্তই আমার ইচ্ছে। সেটা শুনে ত্যাগী বলে, ইচ্ছেটা কি শুধুমাত্র বড় লোকদেরই থাকতে আছে? দেশের জন্য স্যাক্রিফাইস করার দায়িত্ব কি শুধুমাত্র গরিবদের? আপনাদের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত যদি আপনাদের ইচ্ছের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে জানকীর ইচ্ছের কোনো মূল্য নেই কেন? এই কথা শোনা মাত্রই জানকী হাউমাউ করে কাঁদতে শুরু করে। সুন্দর নিজেও এবার একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। আর বিক্রম, সে তো আগে থেকেই হার মেনে নিয়েছিল, তাই কোর্ট থেকে গ্রামবাসীদেরকে উচ্ছেদ করার এই আপিলটাকে খারিজ করে দেওয়া হয়। সেটা শুনে গ্রামের সবাই আনন্দে মেতে ওঠে, আর তাদের সেই আনন্দে 2 জলি এবং তাদের পরিবারও সামিল হয়। তারা সবাই মিলে তাদের গ্রাম থেকে বিকানের টু বস্টনের বোর্ডটা ভেঙে ধুলোয় মিশিয়ে দেয় এবং এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে কি জানেন, গরিবের অধিকারটাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, তা না হলে দেশ এবং দশের উন্নতি কোনো দিনই সম্ভব নয়। এই বিষয়টাই মূলত আজকের গল্পে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।